This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা ধরুন এই যে দেবাংশুর এই বক্তব্যটা নিয়ে বিজেপি তারাও রীতিমতো প্রচার শুরু করবে বলছে আর কি, হঠাৎ করে একটা চাপে ফেলার মতো একটা অস্ত্র পেয়ে গেছে। এরকম কোনো অস্ত্র বিজেপি কি ওই উত্তর কলকাতায় তৃণমূলকে চাপে ফেলতে পাবে? মানে তারা তো খুঁজছিলেন অনেকদিন ধরে, তারা বলছিলেন, তারাও কিন্তু একটা এটা বলার কারণ হচ্ছে একটা হাতে গরম একটা জিনিস তারা মোটামুটি পাওয়ার জায়গায় কিন্তু পৌঁছে গেছেন। এই যে দিন চারেক পর আজ উত্তর কলকাতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার সামনে তো 4 দিন ধরে ধর্ণা দিচ্ছিলেন, অনশন করছিলেন তৃণমূলেরই কাউন্সিলর মনালিসা বন্দ্যোপাধ্যায়। আজকে তার অনশন ভঙ্গ হয়েছে। লস্যি, ফলের রস এ সমস্ত খাইয়ে তার অনশন ভঙ্গ করিয়েছেন কুণাল ঘোষ। সাংসদের সঙ্গে কথা বলা যায় না, এটাই তো ছিল মোনালিসার অভিযোগ। দলের কাজ করতে গিয়ে দলীয় স্তরেই বাধা আসে। মূলত এই দুটো অভিযোগ, এইটা নিয়েই তো তিনি এই গরমেও অনশনে বসেছিলেন মোনালিসা, যার অনশন ভাঙাতে কাকে ছুটে আসতে হলো না তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে। এবং কুণাল ঘোষ এসে ফোনে তার সাথে মোনালিসার সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা বলিয়ে দিয়েছেন। এবার এই গোটা ঘটনাটায় বিরোধীরা চাইলে কি কিছু প্রচার করার মতো বিষয় পেতে পারে না? বলতেই তো পারে যে উত্তর কলকাতায় তৃণমূলের এমন হাল যে দলের এক সাংসদের সাথে কাউন্সিলরের কথা বলাতে রাজ্য সম্পাদককে লাগছে। তাহলে সাধারণ মানুষ তার কাছে, ওই সাংসদের কাছে পৌঁছবেন কি করে? মোনালিসা খুব ভালো মেয়ে এবং একজন দক্ষ কাউন্সিলর 49 নম্বর ওয়ার্ডের মধ্য কলকাতায়। কিছু ইস্যুস আছে ওর, যাতেও ন্যায় বিচার চায়। ও সত্যাগ্রহে বসেছে। এবার সেই জায়গায় এতদিন হয়ে গেছে, এই গরমের মধ্যে শারীরিক প্রবলেম হওয়ার, রক্তচাপ কমা যেগুলো হওয়ার সেগুলো হচ্ছে। এতজন তৃণমূল পরিবারের সদস্যরাও রয়েছেন, ফলে আমরাও চেষ্টা করছি যাতে কোনোভাবে বিষয়টা একটা জায়গায় আসা যায়। কুণালদা এসেছেন, তার এত বড় নেতৃত্ব যখন এসেছেন তার একটা তো রেসপেক্ট, আমি অ্যাজ আ জুনিয়র হিসেবে, অনেকটাই জুনিয়র হিসেবে সেটা মান রক্ষা করার জন্য আজকে আমি আছি। আসলে ইলেকশন যতদিন হচ্ছে ততদিন এইটা বলতে পারেন হাঙ্গার স্ট্রাইকটা ওঠাচ্ছি, কিন্তু যে মুদ্রাগুলোকে নিয়ে আমরা ইস্যুটা উঠিয়েছিলাম তার জন্য এই মঞ্চ যথারীতি যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে। শুনলেন কথাটা মোনালিসা কি বললেন? সম্মান রক্ষার খাতিরে তিনি অনশন ভঙ্গ করেছেন এবং এই আপাতত ভোটের যে কটা দিন সে কটা দিন কিছু করবেন না, কিন্তু ততদিন পর্যন্ত এই মঞ্চও থাকবে এবং তার যে বিষয়ের জন্য, যে অভিযোগের জন্য, যে দাবির জন্য তার এই অনশনে বসা, সেই বিষয়গুলো বর্তমান থাকবে। এটা বললেন যখন পাশে রাজ্য সাধারণ সম্পাদক বসে আছে। দেখুন এই বিষয়গুলো সাধারণ মানুষ বা ভোটাররা কীভাবে নেবেন সেটা তো তারা জানেন, কিন্তু এটা তো অস্বস্তিকর পরিস্থিতি। অবশ্যই অস্বস্তিকর পরিস্থিতি তৈরির কারণ কি আর কম পড়েছে? পরপর তৈরি হয়েই যাচ্ছে। এই যে উত্তর কলকাতায় পুরসভার 100 দিনের শ্রমিকদের নাকি তৃণমূলের হয়ে প্রচারে নামানো হচ্ছে। বাড়ি বাড়ি ঘুরে 100 দিনের শ্রমিকরা ওই সেই নাম লেখা জামা পরেই আর কি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট চাইছেন। সরকারি প্রকল্পের কর্মী, তাদের এইভাবে কোনো ব্যক্তিগত প্রচারের কাজে ব্যবহার করা যায় নাকি? সুদীপ বন্দ্যোপাধ্যায় কি ভেবেছেন যে 100 দিনের টাকা তো এখন আর কেন্দ্র দিচ্ছে না, রাজ্যই মেটাচ্ছে, তখন 100 দিনের শ্রমিকদের খেয়াল খুশি মতো ব্যবহার করা যেতেই পারে। কালকে আমাদের এখানে 8 নম্বরে সুদীপ বন্দ্যোপাধ্যায় আসছেন, আপনারা ওনাকে একটা সম্মান দেবেন। এই যে আমাদের এখান থেকেই যাবে, শুরু হবে সন্ধ্যাবেলা। ঠিক আছে। দেখুন, টিএমসির কাছে কোনো ক্যাডার নেই, কোনো পলিটিক্যাল লোক নেই। কিছু কাটমানিখোর আছে, তোলাবাজ আছে, আর যারা অ্যাক্সিডেন্টের কাজের লোক, মিড ডে মিলের লোক, ওদেরকে বাধ্য করা হয় যেতে। না, আমাদের কাছে এরকম কোনো নির্দেশ পৌঁছয়নি। এটা যদি হয়ে থাকে, এটা শৃঙ্খলা ভঙ্গের নিদর্শন। আর ডিউটি আওয়ার্সের মধ্যে কোনো কর্মী রাজনৈতিক প্রচারে অংশ নিতে পারে না। ফলে আমি এটা, আমাকে আপনারা ভিডিওটা দিয়েছেন, আমি দেখেছি।
আমি ইতিমধ্যেই চিফ মিনিস্টার হেলথ অফিসারকে বলবো যে এটা নিয়ে তদন্ত করে দেখতে, এবং যারা এই কাজটি করেছেন তারা নিশ্চয়ই শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত হবেন।